পর্যায় ও শ্রেণী বরাবর কোনো মৌলের ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় আগের দিন ক্লাসেই পড়িয়েছি। প্রতিনিধি মৌল অর্থাৎ এস ব্লক মৌল আর পি ব্লক মৌলের ক্ষেত্রে পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন হয় সেগুলো আলোচনা করেছিলাম। ডি ব্লক মৌলের ক্ষেত্রে ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় সেটা আজকে আলোচনা করব। দেখো, যেভাবে প্রতিনিধি মৌল অর্থাৎ এস ও পি ব্লক মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস সুস্পষ্ট বোঝা যায়, কিন্তু সন্ধিগত মৌল বা ডি ব্লক মৌলের ক্ষেত্রে এই যে পরিবর্তনটা ব্যাসার্ধে সেটা কিন্তু খুব একটা রেগুলার নয়, সুস্পষ্ট নয়। যেমন আমি এখানে লিখেছি D1 সিস্টেম থেকে D10 সিস্টেম পর্যন্ত। ডি ব্লক মৌলের ক্ষেত্রে যদি D1 এ এক একটা করে ইলেকট্রন ফিল আপ হতে শুরু করে, D1 থেকে D5 পর্যন্ত অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত এই পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক খুব সুস্পষ্ট। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 144 পিকোমিটার, টাইটেনিয়াম 132, ভ্যানাডিয়াম 122, ক্রোমিয়াম 117। এখান পর্যন্ত কি হচ্ছে, এক একটা করে প্রোটন সংখ্যার বৃদ্ধির সাথে সাথে ডি অরবিটালে একটা করে ইলেকট্রন প্রবেশ করছে, আর ডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট খুব দুর্বল থাকার জন্য নিউক্লিয়াসের কার্যকরী আধান ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্রমশ বৃদ্ধি পায়। ফলে স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কিন্তু ক্রোমিয়ামের পর অর্থাৎ ক্রোমিয়াম D5 থেকে কপার বা জিঙ্কটা পরে আলোচনা করছি, কপার পর্যন্ত D5 থেকে D10 পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধগুলো খুব সুস্পষ্টভাবে পরিবর্তিত হয় না। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ক্রোমিয়াম 117 পর ম্যাঙ্গানিজও 117, আয়রনও 117, তারপর আবার কোবাল্টে কমছে, নিকেলে আবার কমে যাচ্ছে, কপারে একটু বেড়ে যাচ্ছে আবার, আর জিঙ্কের ক্ষেত্রে আবার বেড়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে যে পরিবর্তনটা হচ্ছে সেটা রেগুলার বা সুস্পষ্ট নয়। এটার কারণ হচ্ছে D1 থেকে D5 পর্যন্ত অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন যখন ফিল আপ হচ্ছে ডি অরবিটালে, তখন যে পরিবর্তন হচ্ছে ব্যাসার্ধের, আবার যখন একটার বেশি অর্থাৎ এবার পেয়ার্ড হচ্ছে, ইলেকট্রনগুলো আনপেয়ার্ড থেকে পেয়ার্ড হতে শুরু করছে, অর্থাৎ ডি অরবিটালে যখন D6, D7, D8, D10 হচ্ছে, তখন কিন্তু ডি এর আবরণী প্রভাব দুর্বল হলেও আবরণী প্রভাব দেখা যাচ্ছে, নিউক্লিয়াসের আকর্ষণটাকে সে স্ক্রিন করার ফলে এই পরিবর্তনটা কিন্তু আর সেই রকম ভাবে রেগুলারলি হ্রাস পাচ্ছে না। তবে পরবর্তীকালে কোবাল্টের ক্ষেত্রে হ্রাস পাচ্ছে, নিকেলের ক্ষেত্রে হ্রাস পাচ্ছে, কপারের ক্ষেত্রে আর জিঙ্কের ক্ষেত্রে একটু বেড়ে যাচ্ছে। কেন? কপার আর জিঙ্কের ক্ষেত্রে ডি অরবিটালটা কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়ে যাচ্ছে, D10 হয়ে যাচ্ছে। D10 অর্থাৎ জোড়বদ্ধ ইলেকট্রনগুলোর মধ্যে নিজস্ব বিকর্ষণ দেখা যাচ্ছে। পেয়ার্ড ইলেকট্রনগুলোর মধ্যে, ফুলফিল্ড অরবিটালগুলোর মধ্যে, জোড় ইলেকট্রনগুলোর মধ্যে একটা বিকর্ষণ দেখা যাচ্ছে, ইলেকট্রন মেঘটা একটু প্রসারিত হচ্ছে, ফলে আকারটা আবার বেড়ে যাচ্ছে। ডি এর আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রেই কিন্তু এরকমই হয়। ডি অরবিটালটা সাধারণত আমাদের সিলেবাসের থাকলেও খুব কম প্রশ্নই দেয়। ডি অরবিটালে যেহেতু রেগুলার ডিক্রিজিংটা দেখা যাচ্ছে না, রেগুলার হ্রাসটা দেখা যাচ্ছে না, সুস্পষ্টভাবে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসটা বোঝা যাচ্ছে না বা দেখা যায় না, সেই জন্য এখান থেকে কোশ্চেনটাও কম করা হয়। তবে একটা ধারণা থাকা দরকার আছে ডি অরবিটালে কিভাবে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস হয় সেই সম্পর্কে। এরপরে আসছে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে হ্রাস পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে প্রচুর পরিমাণে দেয়।
ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের যে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস বা আয়নিক ব্যাসার্ধের হ্রাস তাকে ল্যান্থানাইড সংকোচন বলে। ল্যান্থানাইড সংকোচন। আর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে তাকে অ্যাক্টিনাইড সংকোচন বলে বা এফ সংকোচন বলে। এফ অরবাইটাল, এফ সংকোচন। পরীক্ষায় প্রচুর কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা বারবার দেয় যে ল্যান্থানাইড সংকোচন বলতে কি বোঝো, আর এই ল্যান্থানাইড সংকোচনের কারণ কি। ল্যান্থানাইড কন্ট্রাকশন অর এফ কন্ট্রাকশন বলা হয়। খুবই সহজ জিনিস, শুধু আলাদা করে নামটা ল্যান্থানাইড সংকোচন বলেছে, কিন্তু আর মৌলগুলোর মতো, বাকি মৌলগুলোর মতো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, এটা আমরা জানি। ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে বা কখনো কখনো একই থাকে, সমান থাকে। ল্যান্থানাইডের এইরূপ পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসের ঘটনাকে ল্যান্থানাইড সংকোচন বলে। খুব সহজ জিনিস, মনে হবে আলাদা কিছু জিনিস, আলাদা কিছুই নয়। ল্যান্থানাইড মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার এই যে ঘটনা, তাকেই বলা হয় কিন্তু ল্যান্থানাইড সংকোচন। আর ল্যান্থানাইড কাদের বলে আমরা জানি, সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এরা ল্যান্থানাইডস। অর্থাৎ ল্যান্থানাইড মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আকারটা সংকোচন হবে। তবে এই সংকোচনটা আর বাকি সংকোচনের তুলনায় একটু আলাদা হয়, একটু ভিন্ন হয়। কেন? কারণ এইখানে এফ অরবাইটাল পার্টিসিপেট করে। আর এফ অরবাইটালের ল্যান্থানাইডের ক্ষেত্রে 4f অরবাইটাল। আর এফ অরবাইটালের আবরণী প্রভাব কেমন? আবরণী প্রভাব খুব দুর্বল, খুব দুর্বল বা খুব কম। তাহলে এফ অরবাইটালের পারমাণবিক আবরণী প্রভাব খুব দুর্বল। এবার কি, তুমি যখন সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যাচ্ছ, ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করছে? এফ অরবাইটালে প্রবেশ করছে। দু একটা ব্যতিক্রম ছাড়া সবগুলো এফ অরবাইটালে প্রবেশ করছে। আর আবরণী প্রভাব কম, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে আর আবরণী প্রভাব কম থাকে, তাহলে কি হবে? নিউক্লিয়াস আর শেষ কক্ষের মধ্যে আকর্ষণ অনেক বেশি হয়ে যাবে। এফ অরবাইটালের আবরণী প্রভাব কম থাকার জন্য এই আকর্ষণ অনেক বেশি হয়, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি হয়, তাহলে সংকোচনটাও কিন্তু অনেক বেশি হয়। এই ধরনের সংকোচনকে বলা হয় ল্যান্থানাইড সংকোচন। আর ল্যান্থানাইড সংকোচনের কারণ যদি দেয় পরীক্ষায়, তাহলে লিখবে এই যে ল্যান্থানাইডের ক্ষেত্রে ইলেকট্রনগুলি 4f অরবাইটালে প্রবেশ করে। 4f অরবাইটালের আবরণী প্রভাব খুব দুর্বল বা খুব কম, কিন্তু প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে বৃদ্ধি পেতে থাকে। ফলে নিউক্লিয়াসের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কার্যকরী নিউক্লিয় আধান বৃদ্ধি পায়, নিউক্লিয়াস এবং শেষ কক্ষের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, সংকোচন হয়। এই সংকোচনকে ল্যান্থানাইড সংকোচন বলে। আর এইটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচনের কারণ। অ্যাক্টিনাইড সংকোচন কি? খুব সহজ, এটাও খুব সহজ। অ্যাক্টিনাইডস যারা আছে, অ্যাক্টিনাইডস কাদের বলা হয় কি বলেছিলাম? থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টা মৌলকে বলা হয় অ্যাক্টিনাইডস। তাহলে অ্যাক্টিনাইডস থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত আবার কি হয়, ইলেকট্রনগুলো 5f অরবাইটালে প্রবেশ করে। আর পরমাণু সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদেরও পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস পায়, সংকোচন হয়। একে অ্যাক্টিনাইড সংকোচন বলে। এক কথায় ল্যান্থানাইডের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধের হ্রাস, আর অ্যাক্টিনাইডসের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস, যথাক্রমে ল্যান্থানাইড সংকোচন আর অ্যাক্টিনাইড সংকোচন নামে পরিচিত। আর এক্ষেত্রে 4f অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে যার আবরণীর প্রভাব কম, আর 5f এ কিন্তু আবরণীর প্রভাব আরো কম। তাহলে 5f এ যদি ইলেকট্রন প্রবেশ করতে থাকে, তাহলে আবরণ করার ক্ষমতা সেরকম কিছু বাড়ে না, বৃদ্ধি পায় না। কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেতে থাকে। এই ধরনের সংকোচনকে বলা হয় অ্যাক্টিনাইড সংকোচন আর ল্যান্থানাইড সংকোচন।
এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টার দিয়ে রাখলাম। তোমরাও কোথাও যদি নোট ডাউন করে থাকো তাহলে ল্যান্থানাইট সংকোচন আর অ্যাক্টিনাইট সংকোচনকে স্টার দিয়ে রাখবে। এখান পর্যন্ত ব্যাসার্ধের ব্যাপারটা হয়ে গেল। এই ব্যাসার্ধ থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করো। নতুন টপিক হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, যাকে আয়নীয় ভবন বিভব বা আয়নায়ন শক্তি বলা হয়, আয়োনাইজেশন এনথালপিও বলা হয়, অনেকগুলো নাম আছে। আমি এই আয়োনাইজেশন এনার্জি এই কথাটা বলবো বারবার, বাকি নামগুলো বই থেকে তুমি পেয়ে যাবে, আমি বলেও দিলাম একবার। আয়োনাইজেশন এনার্জিকে শর্টকাটে আমি লিখবো I.E। I.E মানে আয়োনাইজেশন এনার্জি, এটা বোঝাচ্ছে। তোমাদের মধ্যে মাধ্যমিক লেভেলে আমরা পড়ে এসেছি সবাই, আয়োনাইজেশন এনার্জি কাকে বলে কেউ একজন বলবে? এগুলো বলনি। হ্যাঁ, ও বলেছে ভূমি স্তরে থাকাকালীন, ভূমি স্তর কথাটা বলেছে, গ্রাউন্ড স্টেট, আর বলেছে গ্যাসীয় অবস্থা, এই কথাটা কিন্তু সবাই বলনি। আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন পরমাণু। এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ভূমি স্তরে থাকাকালীন অবস্থায় বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন অবস্থায়, যেটাকে গ্রাউন্ড স্টেট বলা হয়, G.S লিখলাম। গ্যাসীয় অবস্থায় থাকা বিচ্ছিন্ন পরমাণু, বিচ্ছিন্ন মানে একক, একটা। তিনটে পয়েন্টটা ভালো বুঝে নাও। গ্যাসীয় মানে জানি আমরা, ভেনা একটা মৌল আমি লিখলাম M, ব্র্যাকেটে লিখে দিলাম G, তাহলে এটা গ্যাসীয়। ভূমিস্তরে মানে কি, এখানে কোন রকম এক্সট্রা শক্তি দেওয়া হয়নি, নর্মাল স্টেট একটা। আর একটা স্টেট আছে এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট মানে জানি যদি বাইরে থেকে কোন রকম শক্তি দেওয়া হয় তাহলে সেই মৌলটা কিন্তু ভূমিস্তরে থাকে না, এক্সাইটেড স্টেট বা উত্তেজিত অবস্থায় পৌঁছে যায়। তাহলে ভূমিস্তরে থাকতে হবে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, আর বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে, অর্থাৎ একটা মৌলকে নিয়ে কাজ হচ্ছে। সংজ্ঞায় কিন্তু এই তিনটে পয়েন্ট অবশ্যই তোমাদের জন্য থাকে। মেহবুবা যে অ্যান্সারটা দিয়েছে পুরোপুরি পারফেক্ট আর কি। আর একটা কথা কি বললো, যে গ্যাসীয় গ্যাসীয় অবস্থায় ভূমিস্তরে থাকাকালীন বিচ্ছিন্ন মৌলের সর্ববহিষ্ঠ কক্ষ থেকে আলগাভাবে লেগে থাকা ইলেকট্রনকে অপসারিত করে তাকে একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত করা। একটা ইলেকট্রন যদি অপসারণ করে দিই তাহলে সেটা মোনো পজিটিভ ক্যাটায়নে পরিণত হয়। একক ধনাত্মক গ্যাসীয় ক্যাটায়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয়, তাহলে এখানে শক্তির কিন্তু প্রয়োজন হয়। আমি যে কথাগুলো লিখছি প্রত্যেকটা কথা কিন্তু যেন তোমাদের সংজ্ঞায় থাকে, তাহলে সেই শক্তিটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি, বা বলা হয় ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, প্রথম আয়নায়ন বিভব। তাহলে সংজ্ঞাটা সবাই মুখস্থ করে ফেলেছি। ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোনো গ্যাসীয় পরমাণুর বিচ্ছিন্ন অবস্থায় সর্ববহিষ্ঠ কক্ষ থেকে বা যোজ্যতা কক্ষ থেকে সবচেয়ে শিথিলভাবে বা আলগাভাবে লেগে থাকা ইলেকট্রন, লুজলি বাউন্ডেড ইলেকট্রন, একে অপসারিত করে একক ধনাত্মক গ্যাসীয় ক্যাটায়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নায়ন বিভব বা প্রথম আয়নায়ন বিভব, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এখানে প্লাস দিয়েও লিখতে পারি, আমি এখানে নিচে লিখলাম ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তাহলে যদি আমি আর একটা ইলেকট্রন বের করে দিই, অর্থাৎ M প্লাস থেকে আরেকটা যদি ইলেকট্রন বের করে দিই, কি হবে? এটাকে বলা হয় M2 প্লাস। এখানে যে শক্তিটা লাগে তাকে বলা হয় সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এখানে নিচে দেখলাম 2, E.E সাফিক্সে 2, এরকম করে ডট ডট আয়োনাইজেশন এনার্জি 3, 4 এরকম আছে। এগুলোকে বলা হয় সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি, পরপর আয়োনাইজেশন এনার্জি। এই আয়োনাইজেশন এনার্জি একটা শক্তি, এটা প্রয়োজন হয়, মনে রাখবে প্রয়োজন হয়, যেহেতু শক্তি প্রয়োজন লাগে, শক্তি লাগে বের করতে ইলেকট্রনটাকে, তাই এটা একটা ধনাত্মক শক্তি, পজিটিভ এনার্জি। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জির মানগুলো কি হবে? ধনাত্মক হবে। এর একক, আয়োনাইজেশন এনার্জির এককটা একটু মনে রাখো সবাই, যেহেতু শক্তির একক
তাহলে কি হবে? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, বা কিলো জুল বা কিলো ক্যালোরি পার মোল, কিলো জুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল। মনে থাকবে? এবার আমার একটা কোশ্চেন, আয়োনাইজেশন এনার্জি থেকে, যে কোন মৌলের প্রথম আয়োনাইজেশন এনার্জি আর দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি এন্ড সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, তোমার মনে হচ্ছে কি কোন এনার্জিটা বেশি? অর্থাৎ আমি যদি লিখি আই ডট ই সাফিক্সে 1 আর আই ডট ই সাফিক্সে 2, তাহলে এখানে গ্রেটার দ্যান সাইন দেবো না লেস দ্যান সাইন দেবো? লেস দ্যান সাইন দেবো। আর যদি আয়নাইজেশন এনার্জি 3 বলি তাহলে কি দেবো? আবার লেস দ্যান। অর্থাৎ কি জানছি আমি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি থেকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বেশি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি থেকে থার্ড আয়নাইজেশন এনার্জি বেশি। আবার অনেক সময় অনেক বইতে দেখবে আয়নাইজেশন এনার্জিকে আই দিয়ে ডিনোট করছে, I1 লেস দ্যান I2 লেস দ্যান I3 লেস দ্যান ডট ডট। কোশ্চেনটা কি দেবে? কোশ্চেনটা দেবে কোন মৌলের, লিখে রাখো, কোন মৌলের দ্বিতীয় আয়নন বিভব প্রথম আয়নন বিভব অপেক্ষায় বেশি কেন? কোন মৌলের প্রথম আয়নাইজেশন এনার্জি থেকে দ্বিতীয় আয়নাইজেশন এনার্জির মান বেশি কেন? কি অ্যান্সার দেবে? বলো বলো। একদম প্রথম আয়নাইজেশন এনার্জি থেকে দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি বেশি হয় কেন? দেখো, যেটা ও বললো, নার্গিস যেটা বললো, যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে। না, তোমার একটা মৌল আছে এম, সে মৌলতে প্রোটন সংখ্যা আছে 10টা আর ইলেকট্রনও আছে 10টা, বোঝাবার জন্য বলছি। এখন যদি আমি এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিই তাহলে সেটা হয়ে যাবে প্লাস, তাহলে প্রোটন সংখ্যা কিন্তু 10টাই আছে আর ইলেকট্রন হয়ে গেছে 9টা, ইলেকট্রন 9টা। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু এইটার ক্ষেত্রে বেশি। আবার যদি একটা ইলেকট্রন আমি এখান থেকে বের করতে চাই তাহলে প্রোটন সংখ্যা কিন্তু 10টা, ইলেকট্রন সংখ্যা 9টা। প্রথম ক্ষেত্রে দেখো 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল, এইখানে কি হয়ে গেছে 10টা প্রোটন 9টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে কোনটা বেশি আকর্ষণ করছে? নিচেরটা নিশ্চয়ই, অর্থাৎ এম প্লাসের ক্ষেত্রে বেশি আকর্ষণ আছে। এখন যদি তুমি একটা ইলেকট্রন বের করতে চাও তাহলে এত সহজে কিন্তু সে ইলেকট্রনটাকে বের করতে দেবে না। আবার যদি M2+ হয়ে যায়, যদিও এটা কোশ্চেনের মধ্যে পড়ছে না, তাহলে 10টা প্রোটন 8টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, এখানে আকর্ষণ আরো বেড়ে গেল। তাহলে পয়েন্টটা কি হচ্ছে, যে যদি তোমার প্রথম ইলেকট্রনটা বের করে দাও তাহলে প্রোটন সংখ্যা একই থাকছে কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন পিছু, এই কথাটা মনে রাখবে, ফলে ইলেকট্রন পিছু কার্যকরী নিউক্লিয় বল বৃদ্ধি পেয়ে যায়। ইলেকট্রনগুলোকে বেশি পরিমাণে নিউক্লিয়াস আকর্ষণ করে। এখন আরেকটি ইলেকট্রনকে বের করতে আরো বেশি শক্তির প্রয়োজন হয়, তাই দ্বিতীয় আয়নায়ন বিভবের মান প্রথম আয়নায়ন বিভব অপেক্ষায় বেশি হবে। এরকম করে তৃতীয় চতুর্থ যাই যাবে আয়নাইজেশন এনার্জি বাড়ে সাধারণত। কিছু ব্যতিক্রম পেলে আমাদের 11-এর সিলেবাসে নেই। এখানের পরের পয়েন্ট আমি যেটা লিখবো, আয়নাইজেশন এনার্জি কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়? ফ্যাক্টর গভর্নিং দ্য আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে, কি কি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়? পয়েন্টটা লিখে নিয়েছি আশা করি, আমি পয়েন্টগুলো বলছি। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি কি কি বিষয়ের উপর নির্ভর করে? 1 নাম্বার, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আমি শর্টকাটে লিখছি জেড স্টার বলে, নোটে আমি পুরো ব্যাপারটাকে ভাষায় লিখে রেখেছি। তাহলে নিউক্লিয় আধান বা কার্যকরী নিউক্লিয় আধানের সাথে
আয়নাইজেশন এনার্জির সম্পর্কটা তোমরাই বলবে আমাকে। আয়নাইজেশন এনার্জি আর কার্যকরী নিউক্লিয় আধান, যদি কার্যকরী নিউক্লিয় আধান বেশি হয় তাহলে আয়নাইজেশন এনার্জি মান কি হবে? বেশি হবে, বেশি হবে, বাড়বে। অর্থাৎ কার্যকরী আধানের সাথে আয়নাইজেশন এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল। একটু আগেই হয়ে গেছে যে কার্যকরী আধান যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস এবং শেষ কক্ষের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে। নিউক্লিয়াস এবং শেষ কক্ষের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পেলে ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, বেশি ডিফিকাল্ট হবে ইলেকট্রনকে অপসারণ করা। তাই আয়নাইজেশন এনার্জির মানটা ইফেক্টিভ নিউক্লিয়ারের সাথে সাথে বাড়বে। 2 নম্বর পয়েন্ট, ব্যাসার্ধ। রেডিয়াসের সাথে কি সম্পর্ক হবে না? একটা মৌল ছোট আছে, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের দূরত্ব কম, আর একটা মৌল বড় আছে, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের দূরত্ব বেশি। এখন বলো এই ছোট মৌলের শেষ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করব আর বড় মৌলের শেষ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করব, কোনটা সহজ হবে? বড়টার ক্ষেত্রে সহজ হবে, বড়টার ক্ষেত্রে সহজ হবে, ছোটটার ক্ষেত্রে কঠিন হবে। ছোটটার ক্ষেত্রে সহজ কে বলছো? কেউ বলছো না? তাহলে ছোটটার ক্ষেত্রে সহজ হবে না। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বেশি থাকবে শেষ কক্ষের, তত আকর্ষণ কম থাকবে, তত সহজে ইলেকট্রন বের করে নিতে পারবো। তাহলে আয়নাইজেশন এনার্জির সাথে শর্টকাটে এই জিনিসগুলো মনে রাখবে, তাহলে তুমি কিন্তু সহজেই জিনিসটাকে লিখতেও পারবে। কি হবে? 1/r হবে, তাই তো? 1/r। 3 নাম্বার পয়েন্ট, ভেদন ক্ষমতা। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা মানে কি? ব্যাপারটা কি আমি বলেছিলাম, কেউ যদি বলে দাও আমাকে। ভেদন ক্ষমতা ভুলে গেছো? আচ্ছা আমি বলে দিচ্ছি, নিউক্লিয়াসের কাছে কোনো কক্ষ থাকলে সেটার ভেদন ক্ষমতা বেশি বলা হয়। অর্থাৎ কোন কক্ষটা নিউক্লিয়াসের কত কাছে আছে সেটাই তার ভেদন ক্ষমতা। এসপিডিএফ কার ভেদন ক্ষমতা বেশি বলেছিলাম? সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। অর্থাৎ কোশ্চেন হচ্ছে যে একটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াস আর এটা এস কক্ষ, ইলেকট্রন আছে এস কক্ষে, আর একটা নিউক্লিয়াস পজিটিভ চার্জ, আর একটা ইলেকট্রন আছে পি কক্ষে। তাহলে এস কক্ষ থেকে ইলেকট্রন বের করা আর পি কক্ষ থেকে ইলেকট্রন বের করা কোনটা কঠিন হবে? এস কক্ষ থেকে ইলেকট্রন বের করা ডিফিকাল্ট হবে, এস কক্ষ থেকে ইলেকট্রন সে বের করতে দেবে না। তুলনামূলক পি কক্ষে কিন্তু সহজে ইলেকট্রন বের করে নেবে। অর্থাৎ ভেদন ক্ষমতা যত বেশি হবে, মন দিয়ে শুনবে, ভেদন ক্ষমতা যত বেশি হবে নিউক্লিয়াসের তত কাছে থাকবে সেই কক্ষটা, আর সেই কক্ষ থেকে ইলেকট্রনকে অপসারণ করা তত কঠিন হবে, আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তাহলে আমি এটা ভাষায় বলতেই পারি যে আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু পেনিট্রেশন পাওয়ার বা পেনিট্রেশন ইফেক্ট, পি ডট ই লিখে দিলাম, বা ভাষায় লিখে দেবে ভেদন ক্ষমতা বা ভেদন প্রভাব। 4 নাম্বার পয়েন্টটা স্টার দিয়ে রাখবে, বুঝতে একটু অসুবিধা হয় স্টুডেন্টদের এটা। আবরণী প্রভাব কাকে বলে? আগের দিন পড়িয়েছি। আগের দিনের পড়া যে বললে স্যার আগের দিনে হোমওয়ার্ক করেছি, সে বলো দেখি আবরণী প্রভাব কাকে বলে? কি হলো? আবরণী প্রভাব কাকে বলে? আগের দিন যে বললে আমি স্যার হোমওয়ার্ক করেছি। আচ্ছা আবরণী প্রভাব দিয়ে দেখো ব্যাপারটা বলি। এটা হয়ে নাও, আবার আবরণী প্রভাব কিন্তু এটাই ক্রম, সবচেয়ে বেশি আবরণ ক্ষমতা হচ্ছে এস এর, তারপর পি, তারপর ডি, তারপর এফ। এটা হয়ে নাও নিউক্লিয়াস, আর এটা এস অরবাইটাল, আর এস অরবাইটালের পরে একটা কক্ষ আছে। ভালো করে বুঝবে, এটা বুঝতে একটু অসুবিধা হয়। এটা নিউক্লিয়াস পজিটিভ চার্জ আছে, তারপরে হচ্ছে এস অরবাইটাল, আর তারপরে একটা কক্ষ আছে সেটা হচ্ছে ই, সেখানে ইলেকট্রন আছে ই। তাহলে এই যে শেষ কক্ষটাকে কে আবরণ করে রেখেছে? এস অরবাইটাল আবরণ করে রেখেছে। এখন এখান থেকে আমি ইলেকট্রন বের করব,
আর একটা ঘটনা হচ্ছে কি, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে যে অরবিটালটা দেওয়া হয়েছে এখানে, সেটাকে বলছি আমি ডি অরবিটাল দিয়েছি, ডি অরবিটাল। আর এর পরে আর একটা কক্ষ আছে, সেখানে ইলেকট্রন আছে। তাহলে নিউক্লিয়াসের পরে যে ডি অরবিটাল আছে, তার পরের অরবিটাল থেকে যদি ইলেকট্রন বের করি, নিউক্লিয়াসকে এস অরবিটাল স্ক্রিন করে আছে, পরের কক্ষ থেকে ইলেকট্রন বের করছি। নিউক্লিয়াসকে ডি অরবিটাল স্ক্রিন করে আছে, পরের কক্ষ থেকে ইলেকট্রন বের করছি। কোনটার ক্ষেত্রে ডিফিকাল্টি বেশি, বেশি শক্তির প্রয়োজন হবে? সবাই বলছে প্রথমটার ক্ষেত্রে, না বুঝেই বলেছে তাই প্রথমটার ক্ষেত্রে। ভালো করে বোঝো। একে যদি এবার শুনে নাও, যা বলছি শোনো। নিউক্লিয়াসকে ডি এস অরবিটাল স্ক্রিন করে আছে, মানে কি মোটা পর্দা, আগের দিনই বলেছি, বেশি স্ক্রিন করে দেবে। এস অরবিটাল স্ক্রিন করবে নিউক্লিয়াসকে বেশি পরিমাণে। তাহলে এই যে ইলেকট্রনটা আছে, বেশি আধান অনুভব করবে না নিউক্লিয়াসের, কম আধান অনুভব করবে। আর যেহেতু ডি অরবিটালের স্ক্রিনিং পাওয়ার খুবই কম, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা অনেক বেশি আধান অনুভব করবে। এবার বলো কোনটাকে বের করা কঠিন হবে? এইটাকে বের করা বেশি, এইটাকে বের করা বেশি কঠিন হবে। অর্থাৎ আমি যদি বলি স্ক্রিনিং ইফেক্ট, সিগমার কিন্তু এস এর স্ক্রিনিং ইফেক্ট বেশি, সিগমা বেশি, আর ডি এর সিগমা কি কম। তাহলে আমি কি জেনে গেলাম? আয়োনাইজেশন এনার্জি, বলে দিই আগে, আয়োনাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু সিগমা, ইনভার্সলি প্রপোর্শনাল টু সিগমা। স্ক্রিনিং কনস্ট্যান্ট যত বৃদ্ধি পাবে, তার পরবর্তী কক্ষ থেকে ইলেকট্রন বের করা তত সহজ হবে। স্ক্রিনিং ইফেক্ট যত কমবে, স্ক্রিনিং কনস্ট্যান্ট যত কমবে, নিউক্লিয়াস এবং শেষ কক্ষের মধ্যে আকর্ষণ তত বাড়বে, ইলেকট্রনকে অপসারণ করা তত কঠিন হবে, আয়নাইজেশন এনার্জির মান তত বেশি হবে। বলো। তাহলে যেটা বলছিলাম, এস অরবিটাল যদি যোজ্যতা কক্ষকে স্ক্রিন করে থাকে, তাহলে তার স্ক্রিনিং কনস্ট্যান্ট বেশি, নিউক্লিয়াসের আধানকে পৌঁছাতে দেবে না বেশি, তাহলে সহজে ইলেকট্রন বের করা যাবে, আয়নাইজেশন এনার্জি কম লাগবে। যদি নিউক্লিয়াসকে, যোজ্যতা কক্ষকে যদি ডি অরবিটাল স্ক্রিন করে রাখে, তাহলে আবরণী প্রভাব কম, নিউক্লিয়াসে আধান পৌঁছে যাবে বেশি পরিমাণে, ইলেকট্রনকে অপসারণ করা কঠিন হবে, আয়োনাইজেশন এনার্জির মান বেশি হবে, আয়োনাইজেশন এনার্জির সাথে স্ক্রিনিং কনস্ট্যান্ট ইনভার্সলি প্রপোর্শনাল। এখনো যদি কোনো কোশ্চেন থাকে বলো আমার। লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমি আগেও বলেছি, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটালের ক্ষেত্রে বলেছি। হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড, এই ইলেকট্রন বিন্যাসগুলো কি হয়, খুব বেশি সুস্থায়ী হয়, তাই না? ভেরি ভেরি স্টেবল হয়। এখন এই হাফ ফিল্ড আর ফুল ফিল্ড ছাড়া বাকি যে কক্ষগুলো থাকে, সেই কক্ষগুলোর স্টেবিলিটি এদের তুলনায় কম ধরা হয়, আর কারণটাও বলেছি। এখন একটা ইলেকট্রন বিন্যাস আছে NS2 NP6, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটার স্টেবিলিটি কেমন হবে? বেশি হবে না কম হবে? অনেক অনেক বেশি হবে। বা যদি কোনো কক্ষ P3 থাকে বা D5 থাকে, তাদের ইলেকট্রন বিন্যাসের স্টেবিলিটি কি হবে? অনেক বেশি হবে। কাদের তুলনায়? এটা যেমন এইটার স্টেবিলিটি P1 এর তুলনায় আর P2 এর তুলনায় বেশি, আর এর স্টেবিলিটি D1 থেকে D4 এর তুলনায় বেশি। তুলনাটা বুঝতে হবে ভালো করে। তাহলে আবার পি এর সাথে ডি এর তুলনা হবে না, কিন্তু এটা আলাদা, এটা আলাদা, সমস্ত ফ্যাক্টরকে সমান ধরে ভাববে। তাহলে এই সমস্ত ইলেকট্রন বিন্যাস যদি থাকে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি বা অর্ধপূর্ণ কক্ষগুলো স্টেবিলিটি অনেক বেশি থাকায়, এখান থেকে ইলেকট্রন বের করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। এরা নিজের সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসকে নষ্ট করবে না, এখান থেকে ইলেকট্রন বের করা কঠিন হবে, তাই আয়নাইজেশন এনার্জির মান বেশি হবে এদের ক্ষেত্রে। তাহলে 5টা ফ্যাক্টরকে সামনে রেখে
এরপরে আয়োনাইজেশন এনার্জি গুলোকে চিন্তা করতে হবে যদি কোশ্চেন দেয়, আর কোশ্চেনটা বুঝলেই তুমি বুঝতে পারবে যে যতটা ডিফিকাল্ট ভাবছো ততটা ডিফিকাল্ট নয়। পাঁচটা ফ্যাক্টর কি কি বললাম? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, রেডিয়াস, ভেদন ক্ষমতা, স্ক্রিনিং কনস্ট্যান্ট, দ্য স্ক্রিনিং পাওয়ার, আর শেষ হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবার যেটা সব ক্ষেত্রেই আমরা করেছি, বারবার পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব, শ্রেণী বরাবর উপর থেকে নিচে যাব, আয়োনাইজেশন এনার্জির মানটা কিরকম চেঞ্জ হচ্ছে দেখব। আয়োনাইজেশন এনার্জি পিরিয়ড অনুযায়ী অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট গেলে কি হয়? বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। সবাই জানি, মুখস্থ রাখবে এটা, কারণটা জেনে নেবো এখনই। কারণটা কি? 1 নাম্বার পয়েন্ট যদি বলি, জেড স্টার কি হয় এই দিক থেকে এই দিকে গেলে? বৃদ্ধি পায়। আর কি হয়? হ্রাস পায়। তাহলে জেড স্টার বৃদ্ধি পাচ্ছে আর আর হ্রাস পাচ্ছে, তাহলে নিউক্লিয়াস এবং শেষ কক্ষের মধ্যে আকর্ষণ কি হবে? আকর্ষণ বৃদ্ধি পাবে। যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো পরীক্ষায় যেন লিখবে খাতায়। আকর্ষণ বৃদ্ধি পাবে, তাহলে আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পাবে। আকর্ষণ যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনটাকে অপসারণ করা একটু কঠিন হবে, মানে ওই শেষ কক্ষ থেকে। তাহলে এই দিকে গেলে সাধারণত আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পায়। উপর থেকে নিচের দিকে কি হবে দেখে নি একটু, শ্রেণী বরাবর টপ টু বটম কি হয়? আয়নাইজেশন এনার্জি হ্রাস পায়। এটার ব্যাখ্যা যখন দেবো কি বলবো? জেড স্টার কি থাকে? একই থাকে। হ্যাঁ, একই থাকে। কমতে থাকে বলেছি, এই পড়েছো তুমি? হ্যাঁ, এই আগের দিন পড়ালাম যে একই থাকে, প্রায় কনস্ট্যান্ট থাকে। আর আর কি হয়? আর বৃদ্ধি পায়। তাহলে আর যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই না? আকর্ষণ কমবে, আকর্ষণ কমবে, আকর্ষণ কমবে না? আকর্ষণ যদি কমে তাহলে ইলেকট্রনকে অপসারণ করা সহজ হয়ে যাবে। এই পয়েন্টগুলো যেন পরীক্ষায় লিখবে সবাই। তবে এইভাবে লিখে দিও না, বা যে ডেট স্টার আর দিয়ে এরকম করে লিখে দিও না, ভাষায় লিখবে। আমার কাছে লিখলে নাম্বার পাবে, সবাই দেবে না। তাহলে একটা পিরিয়ড ধরে আমি একটা আয়োনাইজেশন এনার্জির দেখাচ্ছি কিরকম ভাবে চেঞ্জ হয়। পর্যায় 2, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। আয়োনাইজেশন এনার্জি গুলোকে নিচে লিখছি। আয়োনাইজেশন এনার্জি হয় না কিলো জুল মোল ইনভার্সে লিখছি আমি। লিথিয়ামের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 520, 520। বেরিলিয়াম 899, বোরন হচ্ছে 801, কার্বন 1086, একটু মিউট করে দেবে। নাইট্রোজেন 1402, অক্সিজেন 1313, ফ্লুরিন হচ্ছে 1681, আর নিয়ন হচ্ছে 2080। তাহলে একটা জিনিস দেখো, লিথিয়াম থেকে বেরিলিয়ামের কি হয়েছে? বেড়ে গেছে। আয়োনাইজেশন এনার্জি ডান দিক, বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে। বাড়ার পর বোরনে কি হয়ে গেছে? বোরনে কমে গেছে, কমে গেছে। আবার দেখো কার্বনে বেড়েছে, নাইট্রোজেনে বেড়েছে, অক্সিজেনে আবার কি হয়েছে? কমে গেছে। আবার ফ্লুরিনে বেড়েছে, নিয়নে বেড়েছে। ঠিক আছে, তাহলে এই দুই জায়গায় ধাক্কা খেলাম আর কি। বেরিলিয়াম থেকে বোরনে কমে গেল, নাইট্রোজেন থেকে অক্সিজেনে কমে গেল।
এই একই ঘটনা তুমি যদি পর্যায়ে 2-এ যাও, পিরিয়ড 3, পিরিয়ড 3-তে যাও, তাহলে এটা দেখবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আমি যেটা চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছি শুধু। ম্যাগনেসিয়ামে 737 আর অ্যালুমিনিয়াম হচ্ছে 577। তাহলে দেখো কমে গেছে এই জায়গাটা। এবার কোশ্চেন দেবে কি, এখান থেকেই কোশ্চেন দেবে যে বেরিলিয়াম আর বোরন, কোশ্চেনটা লিখে রাখো। বেরিলিয়াম এর আয়োনাইজেশন এনার্জি গ্রেটার দ্যান বোরনের আয়োনাইজেশন এনার্জি। যদিও পর্যায় সারণীর বাম দিকে বেরিলিয়াম থাকে আর বেরিলিয়াম পরে ডান দিকে বোরন থাকে, বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় কিন্তু বেরিলিয়াম থেকে বোরনের কমে যাচ্ছে। সেম কোশ্চেন ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের জন্য হবে। আয়োনাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান আয়োনাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম। দুটো কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন কি, নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি গ্রেটার দ্যান অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি। এরকম টাইপের যদি কোশ্চেন দেয় পরীক্ষায় তোমাকে, ওই যে 5টা ফ্যাক্টর বললাম, ওই 5টা ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা, দুটো বা একাধিক ফ্যাক্টর দিয়ে অ্যান্সার গুলো লেখার চেষ্টা করবে। প্রথমে কি করবে, আয়োনাইজেশন এনার্জি থেকে কোশ্চেন দিলেই তুমি ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলবে দুজনারই। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখে দিলে 1s2 2s2, আর বোরনের ইলেকট্রন বিন্যাস লিখলে 1s2 2s2 2p1। এরপরে বলার চেষ্টা করবে যে এইখান থেকে ইলেকট্রন বের করা কঠিন আর এখান থেকে ইলেকট্রন বের করা সহজ, কে বলবে আমাকে অ্যান্সারটা? কিভাবে অ্যান্সারটা দেবে, কোন পয়েন্ট, কোন ফ্যাক্টর দিয়ে অ্যান্সার দেবে বলো দেখি, কোন ফ্যাক্টরটা দিয়ে অ্যান্সার দেবে? ভেদন ক্ষমতা, একজন বললো ভেদন ক্ষমতা। আর কি দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে, একটাই না আরো কিছু দেওয়া যাবে? আর কিছু দিয়ে দেওয়া যাবে নাকি? ইলেকট্রনিক ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, তাই তো? এই দুটো পয়েন্ট দিয়ে ব্যাখ্যা হয়ে যাবে, দেখে নাও। এস অরবিটালটা সম্পূর্ণ ভর্তি, ফুলফিল্ড, আর পিটা কিন্তু আংশিক পূর্ণ, পার্সিয়ালি ফিল্ড, আংশিক পূর্ণ। তাহলে দেখো ফুলফিল অরবিটাল গুলো বেশি স্টেবল হয়, এখান থেকে ইলেকট্রন বের করতে চাইবে না, সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসকে বিনষ্ট করতে চাইবে না। তাই ইলেকট্রন যদি বের করতে চাও তাহলে বেশি শক্তির প্রয়োজন হবে। অপরদিকে এখানে পি অরবিটালটা আংশিক পূর্ণ, স্টেবিলিটি কম, বরং একটা ইলেকট্রন যদি বের করে দাও তাহলে কার ইলেকট্রন বিন্যাস সে পেয়ে যাবে? ফুলফিল ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। দেখো, যদি একটা ইলেকট্রন বের করে দিই তাহলে ফুলফিল ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, তাহলে খুব সহজে ইলেকট্রনটা সে ছেড়ে দেবে। দ্বিতীয় পয়েন্ট, এস এর ভেদন ক্ষমতা বেশি, পি এর ভেদন ক্ষমতা কম। এস অরবিটাল থেকে ইলেকট্রন বের করা কঠিন, পি অরবিটাল থেকে কম। দেখো এবার এখানে যদি স্ক্রিনিং কনস্ট্যান্টের কথাটা ভাবো, তাহলে দেখো এখানে স্ক্রিন করেছে কিন্তু এসটা যেহেতু স্ক্রিন করেছে একে, তাহলে স্ক্রিন যেহেতু বেশি করে রেখেছে, এটা সহজে বেরিয়ে যাবে। এই পয়েন্টটা এখানে আলোচনা করতে পারো, কিন্তু এখানে প্রয়োজন নেই, কারণ এর সাথে একে তুলনা করতে হবে। তখন এর 2s স্ক্রিন করেছে, এখানে 1s স্ক্রিন করেছে, তবে দুটোর স্ক্রিনিং পাওয়ারের মধ্যে তুলনা করতে পারবে না, দুটো এস অরবিটাল হয়ে গেল। তাহলে কি বলবে, যেটা ভালো করে বলছি শুনে নাও। বেরিলিয়াম এর আয়োনাইজেশন এনার্জির মান বোরনের তুলনায় বেশি হয়, কারণ বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন এস অরবিটাল এবং সম্পূর্ণ ভর্তি এস অরবিটাল থাকার জন্য, এদের সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকার জন্য এখান থেকে ইলেকট্রন অপসারণ করা
কঠিন হয় বা বেশি শক্তির প্রয়োজন হয়। অপরদিকে বোরনের কম ভেদন ক্ষমতা সম্পন্ন পি কক্ষক এবং আংশিক পূর্ণ পি কক্ষক থেকে ইলেকট্রন অপসারণ করা তুলনামূলক সহজ হয়, তাই আয়নাইজেশন এনার্জির মান কম হয়। লেখাটা বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, আমার ভাষাটা ইউজ করতে পারো। তাহলে এই একই অ্যান্সার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে, পারবো তো? ম্যাগনেসিয়াম হচ্ছে নিয়ন 3s2 আর অ্যালুমিনিয়াম হচ্ছে নিয়ন 3s2 3p1। ব্যাখ্যা দিতে পারবো? আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে কেউ আমাকে বলে দাও, নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে বলে দাও কিভাবে ব্যাখ্যা দেবো। আগে কি করব? সবারই আগে কি করব? লিখে ফেলো, লিখে ফেলো। এবার বলো আমাকে কিভাবে অ্যান্সার দেবে। আচ্ছা, নাইট্রোজেনের শেষ কক্ষ যেটা পি, সেটা আংশিক হাফ ফিল্ড, অর্ধপূর্ণ। আর এর শেষ কক্ষ যেটা, সেটা আংশিক পূর্ণ। তাহলে আংশিক পূর্ণ থেকে অর্ধপূর্ণ বেশি সুস্থায়ী। তাহলে বেশি সুস্থায়ী অর্ধপূর্ণ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, আর কম সুস্থায়ী আংশিক পি কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তি প্রয়োজন হবে। অপরদিকে একটি ইলেকট্রন, এটা বলতে হবে না কম, তাহলে এর আয়নাইজেশন এনার্জি বেশি এর থেকে। এটা বুঝতে অসুবিধা আছে? আর কোনো ফ্যাক্টর আছে নাকি? আর 5টা ফ্যাক্টরের মধ্যে কোনো ফ্যাক্টর আছে? এবার যারা স্ক্রিনিং কনস্ট্যান্ট দিয়ে ভাববে, দেখো এখানেও এস আছে, এখানেও এস আছে, তাহলে স্ক্রিনিং কনস্ট্যান্ট দিয়ে হবে না। বলো কি বলছো, বলো। এইখানে কোশ্চেনটা একটু বড় করছি, দেখো। এটাও পি অরবিটাল, এটাও পি অরবিটাল, তাহলে ভেদন ক্ষমতা দিয়ে কি করে করবে? আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দ্যান আয়োনাইজেশন এনার্জি অফ অক্সিজেন, বা এটাকে আমি একটু বড় করলাম কোশ্চেনটাকে, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দ্যান ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ অক্সিজেন, কিন্তু বাট second ionization energy of oxygen greater than second ionization energy of nitrogen। দুটো কোশ্চেন একসাথে পাঞ্চ করে দিলাম। যেটা বললাম সেটার মানেটা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ নাইট্রোজেন থেকে নাইট্রোজেন প্লাসে যখন যাব, যেটা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, আর অক্সিজেন থেকে অক্সিজেন প্লাসে যখন যাব, যেটা অক্সিজেনের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, কোনটা বেশি বলে দিলাম? নাইট্রোজেনেরটা বেশি। এটার ব্যাখ্যা হয়ে গেল 1s2 2s2 2p3 দিয়ে, আর এটা 1s2 2s2 2p4, 1s2 2s2 2p4। এরপরে দেখো যেটা বলছি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ আবার যদি একটা ইলেকট্রন বের করি, তাহলে নাইট্রোজেন 2+, আর এখান থেকে যদি একটা ইলেকট্রন বের করি, তাহলে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ অক্সিজেন, অক্সিজেন 2+। দ্বিতীয় কোশ্চেনটা কোনটা বেশি বলছি, নাইট্রোজেন না অক্সিজেন? তাহলে এই ব্যাখ্যাটা কি করে দেবো, এই ব্যাখ্যাটা কি করে দেবো? খুব সহজ, দেখো এখানে ইলেকট্রন বিন্যাসটা লেখো। তুমি যে জিনিসটা বলছো, তুমি বুঝে বলছো না না বুঝেই বললো? ঠিক আছে, তোমরা 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 যা বলছো আমি সেটা বলে দিচ্ছি, শুনে নাও।
নাইট্রোজেন প্রথম ক্ষেত্রে হাফ ফিল্ড ছিল, এটা পার্সিয়ালি ফিল্ড ছিল, কিন্তু এরপর একটা ইলেকট্রন বের হয়ে যাওয়ার পর দেখো এইটা হাফ ফিল্ড হয়ে গেছে। এখন অক্সিজেন প্লাসটা হাফ ফিল্ড হয়ে গেছে, তাহলে এইটা এবার বেশি স্টেবল হয়ে গেছে নাইট্রোজেনের তুলনায়, কারণ নাইট্রোজেন এবার পার্সিয়ালি ফিল্ড হয়ে গেছে, দেখে নাও নাইট্রোজেন প্লাসটা। যারা বুঝতে পারছো কিন্তু তারা মজাটা পাচ্ছ ব্যাপারে, আর যারা বুঝতে পারছো না তারা কিন্তু তারা কি হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতো না, খুব সহজ জিনিস ছিল। নাইট্রোজেন এখানে হাফ ফিল্ড থাকার জন্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বেশি ছিল, এখানে এটা পার্সিয়ালি ফিল্ড থাকার জন্য ফার্স্ট আয়নাইজেশন কম ছিল, কিন্তু যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেছে তখন অক্সিজেন প্লাসটা হাফ ফিল্ড হয়ে গেছে, এর স্টেবিলিটি বেড়ে গেছে, আর নাইট্রোজেন প্লাসটা পার্সিয়ালি ফিল্ড হয়ে গেছে। এখন এইখান থেকে একটা ইলেকট্রন বের করা আরো কঠিন হয়ে গেছে, নাইট্রোজেন প্লাস থেকে একটা ইলেকট্রন বের করা। তাই এটাকে সহজভাবে যদি লিখি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ অক্সিজেন, বাট সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ অক্সিজেন গ্রেটার দেন ফার্স্ট সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন। আর যে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন বললে সেটা হচ্ছে O2 মাইনাস, O2 প্লাস নয়। তাহলে এখান পর্যন্ত কোনো কোশ্চেন নেই আর? ঠিক একই ঘটনা ফসফরাস আর সালফারের ক্ষেত্রেও ঘটে, কোশ্চেনটা লিখিনি আমি। ফসফরাসের আয়োনাইজেশন এনার্জি আর সালফারের আয়োনাইজেশন এনার্জি আমি নোট পাঠাবো, দেখে নেবে, কিন্তু তুমি বুঝতেই পারছো যে ফসফরাস আর সালফারের মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে? ফসফরাসের বেশি হবে। কেন হবে? হ্যাঁ বাস ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখা যাচ্ছে যে লেফট টু রাইট যদি যাই পর্যায় বরাবর, তাহলে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন আছে, এদের দেখবে আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হয়ে যায়। কোশ্চেন দেয় নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হয় কেন? অনেক বেশি হয় কেন? বা পুরো পর্যায় সারণীতে এদের আয়োনাইজেশন এনার্জি বাকিদের তুলনায় অনেক বেশি হয় কেন? কি বলবে? আচ্ছা, তোমাদের সমস্ত সমস্ত পয়েন্ট গুলো কি বলবো? একজন বললো অষ্টকপূর্ণ, একজন বললো সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস, আর কিছু আছে নাকি? ফুলফিল নাকি? সম্পূর্ণ ভর্তি। সম্পূর্ণ ভর্তি কক্ষ। কিভাবে অ্যান্সারটা দেবে শুনে নাও। নিষ্ক্রিয় গ্যাসগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP6, ব্যতিক্রম হিলিয়াম, হিলিয়াম হচ্ছে 1s2। এদের শেষ কক্ষে অষ্টক পূর্ণ থাকে। সম্পূর্ণ ভর্তি কক্ষকগুলি খুব সুস্থায়ী হয়। এক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, কারণ সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস থেকে একটি ইলেকট্রন অপসারণ করে দুস্থায়ী ইলেকট্রন বিন্যাস এরা পেতে চাইবে না। অর্থাৎ এরা কি করবে, এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজের সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসকে বিনষ্ট করতে চাইবে না। তাই এখান থেকে ইলেকট্রন বের করা অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তাই আয়োনাইজেশন এনার্জির মান বেশি হয়। তাহলে তুমি একটু বুদ্ধি করে বলো, বাম দিক থেকে ডান দিকে আয়োনাইজেশন এনার্জি বাড়ে আর ওপর থেকে নিচের দিকে আয়োনাইজেশন এনার্জি কমে, তো গোটা পর্যায় সারণীতে সবচেয়ে বেশি আয়োনাইজেশন এনার্জি কার হবে? ভেরি গুড, হিলিয়ামের। সমস্ত পর্যায় সারণীতে হিলিয়ামের সবচেয়ে বেশি আয়োনাইজেশন এনার্জি, হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি। আর কম কার হবে তাহলে? সিজিয়াম, একদম ঠিক। তাহলে বাঁ দিকের নিচে সব থেকে কম,
আর ডান দিকে ওপরে সব থেকে বেশি সিজিয়ামের আয়োনাইজেশন এনার্জি সব থেকে কম। শর্ট কোশ্চেন দিতে পারে হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি আর লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি। আর শ্রেণী বরাবর তো বলেই দিয়েছি যে আয়োনাইজেশন এনার্জি কি হয়, কি বলেছি, কমে। তাহলে যদি তোমাকে এটাও কোশ্চেন দিয়ে দেয় যে লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত আয়োনাইজেশন এনার্জির ক্রম লেখো, সবচেয়ে বেশি আর সবচেয়ে কম ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে বলে, পারবো সাজাতে? লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম, গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন রুবিডিয়াম, গ্রেটার দেন সিজিয়াম হবে। লিখছি না এটা আমি। তাহলে আয়োনাইজেশন এনার্জি থেকে কোনো প্রবলেম